কোনো সভ্য দেশ নাই এত কম টাকা খরচ করে। তারপরেও আমরা যে এই লেভেলের একটা এডুকেশন পাচ্ছি, আমি গ্রেটফুল, ঠিক আছে। কাজে ইট ইজ নট ট্রু যে বাংলাদেশে টাকা পয়সার অভাব নেই, যে কোনো জিনিস করা যাবে, তাই না? কাজে আমি প্রতি বছরই চিৎকার করি, চেঁচামেচি করি, এবং আমি আজকাল বায়োলেন্ট নিয়ে কথা বলি যে একটা অসভ্য দেশ, তাই না, তারা এত কম টাকা খরচ করে। কেন বাংলাদেশের মতন দেশ অনলি 2.4% জিডিপি এডুকেশনের পিছনে দেবে? হোয়াট ডু এক্সপেক্ট? কাজে আমরা যা পাচ্ছি অনেক কিছু পাচ্ছি, এর থেকে বেশি কারো চাওয়ার উচিত না, যে আমাদের দেশে যা আছে সেখান থেকে। এটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে কি, মানে নিটটা হলে আমার যদি প্রচন্ড দরকার থাকে তখন যদি আমাকে দেওয়া হয় খুব লাভ হয় আসলে। কিন্তু আমি যদি উপর থেকে একটা কিছু ঠিক করে তাকে দেওয়ার চেষ্টা করি, এটা আসলে সবসময় কাজ করে না, কারণ আমি আসলে নিটটা ঠিক বুঝি না আসলে, তাই না? কারণ আমিও তো ভাবছি এটা ঠিক করে কাজ করবে, আমি দিয়ে দিলাম, দেখা গেলো যে এটা ঠিক করে কাজ করবে না, তাই তো। সেই জন্য আমার মনে হয় যে প্রয়োজনটা দেখতে হবে। আমি স্পেসিফিক্যালি কয়েকটা প্রয়োজন আমি অলরেডি আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি। যদিও আমরা কাজে আমাদের দেশের মেইনলি যারা নাকি দেশের জন্য কাজ করছে এরা কিন্তু হাইফাই ইউনিভার্সিটির হাইফাই ছেলে মেয়েরা না, তারা হচ্ছে গিয়ে সাধারণ ছেলে মেয়ে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2 লক্ষ ছেলে মেয়ে ভর্তি হয়েছে, তাই তো। ওদের জন্য কিছু করা হয় না, ওদের কলেজও নাই, ওদের কলেজে লেখাপড়া হয় না, ওদের নাহলে পরীক্ষা হয়। কাজে ওই ন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্সে এবার প্রায় 80,000 ছেলে মেয়ে ভর্তি হয়েছে। জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স লেকচারগুলি কোনোভাবে যে কি সুন্দর করে বলেছেন ই লার্নিং করতে, কেউ যদি স্টাডি করে ওদের জন্য কারিকুলাম রেডি করে দিত, আমার ইন্টারনেটও দরকার নাই, কিচ্ছু দরকার নাই আমার, তাই না। সিটি করে দেওয়া হতো ওদের নিজের বাসায়, তাই না, তারা সামার টেলিভিশনে দেখবে, ওর কয়জনে মিলে একটা সাইবার ক্যাফেতে বসে দেখবে, কম্পিউটারে দেখবে, ওরা করতে পারতো। আমার মনে হয় যে এইটা হচ্ছে কি একদম ডিরেক্টলি আমরা ই লার্নিং এর একটা সুবিধা আমি রাইট নাও আসলে ব্যবহার করতে পারবো, তাই না। কাজে এইভাবে আমার মনে হয় যে স্পেসিফিক নিডগুলো দেখে আমরা যদি করি প্রবাবলি বেটার হবে। আমি যদি উপর থেকে বসে চিন্তা করি যে তাকে ওইভাবে দিব, নট নেসেসারি হবে। আর ই লার্নিং কিন্তু অলরেডি আমাদের যারা টেলিফোন টেকনোলজিগুলো আছে ওদেরকে ইনভলভ করতে হবে। যে ইন্টারনেট একটা প্রবলেম কি, ইন্টারনেট কানেক্টিভিটি আমেরিকাতে বিভিন্ন জায়গায় আপনি সবসময় ইন্টারনেট কানেকশন পাবেন না। আছে তারা হয়তো মিনি প্যাক ব্যবহার করে, তারা ফেসবুক অ্যাকাউন্ট করছে, এবং আমরা দেখেছি প্রায় এখন 24 লক্ষ অ্যাকাউন্ট। গত 1 বছরই হয়তো সেটা বেড়েছে, ডাবল হয়েছে, 12 বেশি। 1 কোটির উপরে ফেসবুক 24 লক্ষ, ফেসবুক 24 লক্ষ, 1 কোটি লোক ইন্টারনেট 11 লাখ বেড়েছে। তো কাজেই মানে বাই লিপস এন্ড বাউন্ডস হচ্ছে। ট্রেডিশনাল আমরা দেখি যে এটার মধ্যে একটা কম্পিউটার লাগে, এবং সেনাই খান বলেছেন যে একটা প্রজেক্টর কম্পিউটার। আমরা কি মোবাইল ফোন, সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক হোক, ব্লগিং হোক, এগুলোর কি একটা ব্লেন্ড আসতে পারে কিনা এই লার্নিং এর ভিতরে? আপনি কি মনে করেন বাংলাদেশের জন্য কোনটা মানে? ছোট করে বলে, যেহেতু আপনি একসাথে লোক, কাজে আমার কোনো আইডিয়া নেই, আমি আমার ফিল্ডের এক্সপিরিয়েন্স বলতে পারি। তো রিসেন্ট আমরা ম্যাথ অলিম্পিয়াডে এইবার আমরা একটু ব্ল্যান্ডেড করছি, আমাদের টাকা পয়সা এবার একটু শর্ট করাতে আমরা একটা ক্যাম্প আসলে অনলাইনে করছি। সেখানে 2 জন মোবাইল পার্টিসিপেন্ট ছিল, কারণ বাসায় ইন্টারনেট নেই, এবং তারা খারাপ করে না আর কি। পরীক্ষা দেওয়ার সময় শুধুমাত্র তাদের একটু ঝামেলা হয়েছে, পরীক্ষার সলিউশন দেওয়ার সময় তারা সাইবার ক্যাফেতে গিয়ে দিয়েছে। এবং এখানে আমরা একটা মজার জিনিস দেখছি, সেটা হচ্ছে যে যেটা তারা ততটা ভালো করে না। ওদের 2 জনকে আমরা আবার এখন ডাকছি একটা ক্যাম্পে বোঝার জন্য যে আসলে ওরা কেন। ওর কথা হলো যে ও শুনতে ভালো লাগে না। 2 জনকে আমি জিজ্ঞেস করলাম, বলে যে আমার শুনতে ভালো লাগে না, ক্লাসে কোনো কিছু শুনতে ভালো লাগে না, কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে। বলে যে একটা দুঃখের বিষয় আছে, সেখান থেকে শিখছি। মানে জিনিসটা কি, জিনিসটা হলো যে মানে কম্পিউটার কাউন্সিল ল্যাব করে দেওয়া 1 মাস পরে যে স্যারকে ট্রেনিং দিয়েছিল, উনি আমাদের স্কুল থেকে চলে গেছে। আমাদের স্কুলে কোনো কম্পিউটারের টিচার নেই। তো তাতে তোমাদের লাভটা কি হলো? তাতে একটা বড় লাভ হলো যে একজন স্যারকে দায়িত্ব দেওয়া হলো, ওই স্যার ল্যাবে 2টা চাবি বানাইছে, একটা নিজের কাছে রাখছেন, একটা আমাদের কাছে দিয়ে দিচ্ছে, বলছে বাবারা তোরাও শিখবি, আমিও শিখবি। তো তাতে এখন ল্যাবটা আমরা সারাদিন ইউজ করতে পারি। কয়েকবার করে ফাঁসি দেওয়া উচিত। এবং এই কি করছেন 1987-এ উনি কি করলেন, বললেন যে ম্যাথমেটিক্স সায়েন্স পড়বে, কিন্তু হায়ার ম্যাথ পড়তে হবে না, হায়ার ম্যাথ না পড়েই সায়েন্স পড়বে। একটা কসমেটিক সায়েন্স পড়তেছে। সায়েন্সটা কি, ও ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, ম্যাথমেটিক্স পড়ে না। তারপর কি ডিগ্রি ক্লাসে যখন আছে তখন ফিজিক্স পড়তে পারবে না, তখন কি করে সাইকোলজি পড়ে, বায়োলজি পড়ে। আমি মানা করতেছি না, কারণ উনি কি করে গাইড বই করে। এই জায়গাটার মধ্যে আমরা ওনাদেরকে ইমপ্রুভ করে খুব কিছু করতে পারবো তা না, তবে প্যারালালি এটা চালাইতে হবে। কিন্তু একটা মেইন হচ্ছে ছাত্রদের কাছে চলে যাওয়া। আমি আমার ছেলেকে দেখে শিখেও ক্লাস 6-এ পড়ে, দেখা হলে বলেন সবই ঠিক আছে, কিন্তু 80,000 তো সংখ্যা। তো কাজে এই যে এই জায়গাটার মধ্যে আমাদেরকে একটা ওই যে একটা কোনো ব্ল্যান্ডেড পদ্ধতি, মানে প্রতিদিন সে একটা ম্যাথমেটিক্সের প্রবলেম SMS-এ পাবে, তারপর সেটা সলভ করার চেষ্টা করবে। তো এখন এখানে মুশকিল হলো বাংলাদেশে এই এটা মাহবুব ভাই ভালো বলতে পারবে, যেটা হলো যে আপনি যা কিছু করবেন ও মাহবুব ভাইয়ের সব টাকা নিয়ে যায়। কন্টেন্ট প্রোভাইডার একজন বড় অপারেটরকে ইয়া করে।
তো এই যে একটা ঝামেলার মধ্যে আমরা আছি, এই জায়গাগুলো ক্লিয়ার করে ফেলতে হবে। এবং সেক্ষেত্রে আমি বলি যে এখানে যেহেতু আনাইখান স্যার আছে, এটা একটা ঠান্ডা মাথায় বসে সব স্টেক হোল্ডার, আমাদের যখন ই লার্নিং যে প্রোভাইড করবে, যে সার্ভিস প্রোভাইডার, সেই কি আসলে তাকে বেশি আপনি জোর দিবে, নাকি যিনি একটা ইনফ্রাস্ট্রাকচার বানাইছেন একবার কোনো রকমে, এখন এটা আমি অনেকগুলো ইস্যু তুলেছেন নজরুল ভাইয়ের কাছে, জনাব নজরুল ইসলাম খান, আমার কাছে প্রশ্ন, আপনি অন্যদের বক্তব্য শুনি, এবং এখানে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, টিভি এগুলো মিলিয়ে যদি করি, শুধু টিভির ওয়ান ওয়ে প্রোগ্রাম না, যেখানে তারা মোবাইলের মাধ্যমে টিভিতে ফোন করতে পারবে, ফেসবুকে আলোচনা হবে, এরকম কিন্তু যেমন আল জাজিরার স্ট্রিম নামে একটা প্রোগ্রাম আছে, খুবই ইন্টারেস্টিং, তারা ওই সবকিছু ব্লেন্ড করে কিন্তু ওখানে টক শো করে। তো আমরা কি ওরকম জায়গায় যেতে পারি কিনা, এখানে পার্লামেন্ট টিভির কোনো রোল থাকতে পারে কিনা, এবং আরেকটা প্রতিষ্ঠানের ব্যাপারে আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো আপনার, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। ওপেন ইউনিভার্সিটি কিন্তু ওপেন এন্ড ডিসটেন্স লার্নিং এর ব্যাপারে তাদেরই দায়িত্ব। তো কাজে টিভি আছে, ওপেন ইউনিভার্সিটি আছে, এবং there is society at large, there are businesses also, সবকিছু মিলিয়ে কোথায় যাওয়া যায় বলে মনে করেন? আমার যেটা মনে হয় যে আপনি যেটা বলেছেন যে টিভি চালু করা বা সেখানে ই-লার্নিং এর বিষয়গুলো দেওয়া, কিন্তু এটা করতে গেলে প্রথমেই চিন্তা করতে হবে আমাদের কন্টেন্ট কি আছে। কন্টেন্টের বেলায় কিন্তু আমরা খুব দুর্বল। কন্টেন্ট তো জাফরিক বলছেন, তাহলে কন্টেন্ট আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, দুইটা বিষয় আছে। কন্টেন্ট উনি কিন্তু একা ইচ্ছে করলে পারবেন না। কেন পারবেন না? একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে হেলথের একটা কন্টেন্ট টেন্ডার দিয়ে বানাতে গিয়েছিল। দরকার কন্টেন্টের জন্য আমাদের টিচারদেরকে, যে পর্যায়ে টিচার বাস্তব তাদেরকে দিয়ে করাতে হবে, টিচার লেড কন্টেন্ট। দ্বিতীয় হচ্ছে তাদের কোলাবোরেশন, কো-ক্রিয়েশন। প্র্যাকটিক্যালি এটা দেখেছি আমরা, বেশ কয়েক হাজারকে আমরা তৈরি করে দেখেছি ভালো কাজ করে, কিন্তু আমরা আরেকটা এক্সপিরিয়েন্স দেখেছি, তারা যখন ফিরে যাচ্ছেন তখন কিন্তু হেডমাস্টার বা প্রিন্সিপাল তাকে সহযোগিতা করছে না। সুতরাং ওই স্কুলের ইন হাউস ট্রেনিং একটা হয়ে অন্য টিচারদের ভিতর ছড়িয়ে দেওয়া হবে, সেটা একটা বড় সমস্যা। সেজন্য আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করে দেখছি যে যেটা পলিটেকনিকের প্রিন্সিপালদের এনেছি, প্রিন্সিপালদের এনে অনেকেই আমাদের সাথে বিরোধিতা করছে যে প্রিন্সিপালরা কি করবেন, তারা সময় পাবেন না। বলছি না, প্রিন্সিপালদের আনলে তাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে করেছিলাম। আমরা দেখেছি তাদের এখনো অ্যানালগাস সিস্টেম আছে। আমরা চেষ্টা করেছি যে তাদের ডিজিটাল বিষয়ে কাজ করতে করতে তাদের একটা বিষয় হয়েছে। তাই যদি হতো তাহলে আর্মিরাও তো তাদের অর্গানাইজেশন ভেরি এফিশিয়েন্ট, মাঠে যুদ্ধ করে। তাহলে আর্মিরা স্কুলে কিন্তু অনেক ইকুইপমেন্ট আছে, অনেক সুযোগ আছে। প্রাইমারিতে আমরা যদিও শুরু করেছি, এবং সেকেন্ডারি স্কুলে কিন্তু অনেকে জানে না সবচেয়ে বেশি ড্রপ আউট হয়। কিন্তু প্রায় প্রাইমারিতে 40 লক্ষ কিন্তু এনরোলমেন্ট হয়, প্রাইমারিতে 40 লক্ষ, কিন্তু আমাদের সেকেন্ডারিতে পরীক্ষা দেয় 12 লক্ষ মাত্র। তাহলে বুঝতে হবে যে গ্যাপটা কোথায়। এখানে কিন্তু সেকেন্ডারি থেকে আমাদের বেশিরভাগ লোক কিন্তু বাস্তব জীবনে দেয়, সংসার জীবনে দেয়, কাজ করে, শেখে। সুতরাং এখানেই যদি আমরা ই লার্নিং করতে পারি তাহলে কিন্তু আমরা বেশি ফল পাবো। রাস্তায় দাঁড়িয়ে পেশাব করছে না, রাস্তায় যেখানে সেখানে পায়খানা করবে না, সেখানে নদীর ধারে খুব সহজেই করা যায়, সেটা কিন্তু করবে না। সুতরাং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের চেয়ে ওই জায়গায় যাওয়া উচিত। আমাদের অনলি যারা এনরোলমেন্ট হয় তার 8% এখন কলেজ এবং বিশ্ববিদ্যালয় মিলে, মানে যে ডিগ্রি মানে পোস্ট গ্রাজুয়েট কোর্স আছে সেখানে। সুতরাং হাত দেওয়া দরকার প্রথমে স্কুলে। তাদের নিয়ে এসে দোষটা কিন্তু সবটা আমার নয় আর কি। আমার ওখানে এসে ট্রেনিং হয়েছে, না দোষ উনি দিয়েছেন আর কি। আমার ওখানে আসলে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার যাদেরকে সিলেক্ট করে দিয়েছে তাদেরকে আমরা নিয়ে এসেছি, এবং আমি এবং উনি একসাথেই ছিলাম যে যাদের কম্পিউটার বাড়িতে স্কুলে নেই অথবা বাড়িতে নেই তাদেরকে নিয়ে আসা হয়েছে। এটা ঠিক হয়নি আর কি। তাদেরকে আগে কম্পেয়ার করা হচ্ছিল অথবা তাদেরকে এনকোয়ারি করা হচ্ছিল তাদের কম্পিউটার আছে কি না। আমার মানে সবটা দায়িত্বটা আমার ছিল না, অসুবিধা। আচ্ছা, এরপরে আরেকটা জবাব প্রফেসর জাফর ইকবাল সাহেব যে কথাটি একটি প্রসঙ্গ উল্লেখ করেছেন, সেখানে অবশ্য তার জবাব অধিকাংশই জনাব নজরুল খান সাহেব দিয়েছেন। যে প্রফেসর জাফর ইকবাল বলেছেন যে হায়ার এডুকেশন, না আলোচনা হয়েছে, আলোচনা যে উনি প্রফেসর জাফর ইকবাল বলেছেন যে হায়ার এডুকেশনে উন্মুক্ত মানে ন্যাশনাল ইউনিভার্সিটির কথা উনি বেশি বলেছেন যে তাদের দিকে জোর দেওয়া উচিত। আমার মনে হয় তার চাইতে যেটা খান সাহেব বলেছেন, নজরুল ইসলাম খান সাহেব, এখানে 2 খান আছেন আর কি। আপনার বাদুল খানের ছেলে এখানে আছে, আমি বলছি আমার নিজের 2টি ছেলে লেখাপড়া জন্মেছে এবং লেখাপড়া করছে আমেরিকাতে।
ওদের কিন্তু আপনি কোনো ABCD করে 1 2 3 4 যোগ করার কোনো কিছু নাই। ওই ট্যাবলেটের উপরে বসে সাবস্ক্রিপ্ট দেখে টেলিভিশন দেখে তার টোটাল লেখাপড়া শিখেছে। কোনো ফাউন্ডেশন ফান্ডামেন্টাল এডুকেশন আমরা দেই এখানে যেমন মাস্টার দেখে প্রাইভেট টিচার দেখে ক শিখে থাকে, ABCD শিখে থাকে, লেখাপড়া শিখে থাকে। সে যে কন্টেন্টটা ছিল সেটাতে 80% রেফারেন্স পাওয়ার দাবি রাখতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। না পড়াশোনা তো এডুকেশন সো ইট ইজ ম্যান্ডেটরি, আমাকে বিশাল হেল্প করবে, আমাকে সাপ্লিমেন্ট করবে, যেটা আগে করতে আমার অনেক ঝামেলা হতো। আমার একবার না আসলে এত কম টাকা দিয়ে অনেক ভালো লেখাপড়া হয়, আমি মানতে রাজি না। আমাদের এই আসাম ইউনিভার্সিটিতে একটা ইউনিভার্সিটিতে গেছিলাম, সেখানে 1200 পিএইচডি জাস্ট সিঙ্গেল একটা বড় মার্কেট ক্ষতিগ্রস্ত হবে, সেটা হচ্ছে টিউটরিং মার্কেট। টিউটরিং এখানে টিচাররাও টিউটরিং করেন, ই-লার্নিং প্রিপেয়ার ডোন্ট ওয়ারি, ওটা চিন্তা করতে হবে না। ওরা কিভাবে করবে সেটা নিজে জানে। আমাদের কিন্তু একটা কালচারাল একটা ব্যাপার, আমার ধারণা যে উনি নিশ্চয়ই জানেন, আমরা কিন্তু জানি না। ব্র্যান্ড ভ্যালু আছে সেটা। কিন্তু আমি মনে করি ইম্পর্টেন্ট, আমাদের যে কোনো একটা প্রবলেম হলে দরকার যে এই যে আপনার আমরা একটা ওপেন কন্টেন্ট হইলেই যে সেটা আমি ব্যবহার করবো তা না, অথবা আমি সেটা চেঞ্জ করবো তা না। এখন রবীন্দ্রনাথ কিন্তু এখন পাবলিক ডোমেইনে আছে, তার মানে কি আমি রবীন্দ্রনাথের গান নিজে লিখতে পারবো? শেক্সপিয়ার আজকে 300 বছর ধরে ওপেন ডোমেইনে আছে, পাবলিক ডোমেইনে আছে, তাইলে কি আমি নিজে একটা শেক্সপিয়ারের গল্প লিখতে পারবো? তা তো পারবো না। এই জিনিসগুলো নিয়ে আমাদের দেশে আসলে আলোচনাটাও হয় না, পড়াশোনাটাও হয় না। ইউনিভার্সিটিগুলোতে মানে ইউনিভার্সিটিতে আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি আমরা তো পড়ি নাই, কম্পিউটার সায়েন্সের লোকজনকেও এখনো আইপিআর কপিরাইট এসব নিয়ে কোনো পড়াশোনা এই জিনিসগুলো পড়তে হবে, বিকজ কারণ এটা হচ্ছে ওদের মানে উত্তর দেশগুলো আমাদেরকে আলটিমেটলি শোষণ করবে কি দিয়া? ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট দিয়া, তাই না? আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমেরিকা এখন আসলে আমাদের থেকে খুব বেশি কিছু নেয় না, কিন্তু তার লাইসেন্স কিনতে বাংলাদেশে এসএপি আছে 25টা, লাইসেন্স ফি দিতে হয় মাত্র 250 কোটি টাকা প্রত্যেক বছর, মাহবুব মনে আছে মধ্যে। সো 250 কোটি টাকা কিছু না, কোনো কিছু ছাড়াই নিয়ে যায়, আপনি সব কিছু নিয়ে যাবেন। আপনি মনে করেন 2013-14 সালের দিকে আমাদের 3 কোটি লোকের যদি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে, উইন্ডোজ ব্যবহার করে, এবং মাইক্রোসফট তো খুবই জেনারেস আর কি, ওনারা বলবে যে আসলে এককালীন টাকা দেওয়ার দরকার নাই, ওরা 3 মাসে দিয়ে দিচ্ছে, খাটাখাটি কম। আমরা 1 বছর সারা দেশে আমি বাগেরহাটে গেছি, আমি রংপুরে গেছি এই সার্ভে করার জন্য, এগুলো করে টোরে বানাইছি, দিলে কোনোটাই পড়ে না। তো ওরা ভালো, ওরা বাসায় বসে রিপোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের গবেষণা করার ব্যাপারটা হচ্ছে না, এটা সামহাও কোনো না কোনোভাবে করতে হবে। এবং এইটা আমার ধারণা, আমরা এখন বঙ্গবন্ধু ফেলোশিপ, আমাদের দেখেন আমাদের দেশে গভর্নমেন্ট যখন চেঞ্জ হয় তখন বঙ্গবন্ধু ফেলোশিপ চালু করা হলো, আমাদের দেশের লোকজনকে এই যে স্যার যেটা বললো পিএইচডি করার জন্য বেশি টাকা দেওয়া হবে। সরকার যখন পাল্টাইলো প্রথমে হলো বঙ্গবন্ধু ফেলোশিপ যারা পাইছে ওদেরকে দেশে টাইমে নিয়ে আসো, আর কেউ 1.5 বছর হয়ে গেছে, কারো 2 বছর হয়ে গেছে, কেউ হয়তো 3 মাস পরে তাকে আসলে টাইমে নিয়ে আসে, বলছে তোমার আর টাকা দিব না কারণ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু একটা নীতি আমাদের ঠিক করতে হবে যে গভর্নমেন্ট চেঞ্জ হোক, যাই পড়ালেখায় ডিস্টার্ব করা যাবে না, পড়ালেখাটা খুব দরকার, গবেষণা না করলে আপনি করতে কেন এটা, এবং মডেলটা বের করতে হবে চিন্তা ভাবনা করে এটা। এবং আমার ধারণা এটা সার্ভিস মডেলটা মানে এমন কোনো কঠিন হবে না যেখান থেকে যিনি কন্টেন্ট প্রোভাইড করবেন, যেগুলো আছে তাদের আসতে হবে, সরকারের আসতে হবে, পলিসি সাপোর্ট নিয়ে, ফান্ডিং নিয়ে। আপনি 2-1টা উদাহরণ যদি দেন, আমাদের তো 2 মিনিট সময় আছে, 2-1টা উদাহরণ যে অন্য কোথায় আপনি দেখেছেন আমাদের মতো দেশে, হয়তো জর্ডানে না, হয়তো সৌদি আরবে না, হয়তো আমেরিকায় না, আমাদের। হ্যাঁ, তাহলে আপনার এডুকেশন পলিসি মাস্ট বি বেসড অন আমাদের জাতীয় গোল, অলসো ইন কমপ্লায়েন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। যেমন আমি রিস্টলেস্ট একটা বই লিখেছি, ইউএস ডিফেন্স সাপোর্ট ইজ কল্ড SCOM, শেয়ারেবল কন্টেন্ট রেফারেন্স মডেল। মনে করেন আপনি একটা ভিডিও তৈরি করলেন, তো এটা এমনভাবে তৈরি হবে, এটা মেটা ট্যাগিং সাচ দ্যাট ইজ শেয়ারেবল টু আদার প্লেসেস, ইউ সি। সো ওইটা আমরা অর্থাৎ করেছি ডক্টর রবার্ট উইচার, ইজ দ্য ডিরেক্টর অফ আপনার অ্যাডভান্সড ডিস্ট্রিবিউটেড লার্নিং আন্ডার ইউনাইটেড স্টেটস রুরাল এডুকেশন। সো ওই বইতে আমরা যেটা দেখিয়েছি যে সরকারের নীতিমালা must be aligned with locally focused policies in compliance with international standard. IEEE এর কত স্ট্যান্ডার্ড আছে, ও টেকনিক্যাল অপারেবিলিটি, যে আপনি ডক্টর জাফর ইকবাল একটা ভালো সুন্দর করে একটা, বাই দ্য ওয়ে হি ইজ এ ভেরি গুড রাইটার, একটা সুন্দর করে একটা জিনিস বুঝিয়ে দিতে পারবেন ফিজিক্সের, এই জিনিসটা তখন আমি ট্রান্সলেট করে